লাগলে দেখাই দেওয়া যাবে, সমস্যা। দেখো, সরলরেখার সমীকরণ বের করার আমার দুইটা সূত্র। একটা হচ্ছে দুইটা যদি জানা বিন্দু, দুইটা জানা বিন্দু x1 y1 x2 y2 যদি থাকে, তখন আমার সূত্র হচ্ছে y minus y1 by x minus x1 equals to y1 minus y2 by x1 minus x2, যেখানে y এর x হচ্ছে সমীকরণের yx আর y1 আর x1 এটা হচ্ছে জানা বিন্দু দুইটা। আর যদি একটা জানা বিন্দু ও ঢাল m দেয়া থাকে, মানে m জানা থাকে, তাইলে আমরা সূত্রটা ইউজ করি y minus y1 equals to m into x minus x1। যখন আমরা একটা জানা বিন্দু হইছে x1 y1, তখন আমরা হইছে এইটা। আচ্ছা, এইখানে আমরা কি দেখতে পাই? আমাকে পি কিউ রেখার সমীকরণ বের করতে বলছে। এখানে এবার দুইটা জানা বিন্দু, পি বিন্দুর মানও আমি জানি 5 6, আর কিউ বিন্দুর মানও আমি জানি -2 -7। ফলে এইখানে যদি দুইটা বিন্দুই আমার জানা, পি কিউ এর সমীকরণ বের করতে বলছে, আমার পিও জানা কিউও জানা, তাই আমি প্রথম সূত্রটা ব্যবহার করব। তাহলে প্রথম সূত্র আমি যদি ব্যবহার করি, পি এটা হইছে কত 5 6, এটা হইছে আমার x1 y1, আর কিউ হইছে -2 -7, এটা হইছে আমার x2 y2। তাহলে সূত্র কি y minus y1 বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি একটু তোমার একটু বলি। তুমি এই পাশে বিয়োগে যারে বসাবা, এই পাশে ফার্স্টে তারে বসাবা, এইটা হচ্ছে মেন কথা, বুঝছো? দেখো, তোমারে আমি ক্লাসে যেটা লেখাইছিলাম y minus y2 by x minus x2, এখানে কিন্তু লেখাইছিলাম y2 minus y1 x2 minus x1। মানে কথাটা হচ্ছে এই পাশে বিয়োগের পরে যারে তুমি বসাবা, এই পাশে তারে দিয়ে শুরু করবা, বুঝছো? আমি না, রেজাল্ট সেমই আসবে। তুমি এইখানে যদি y2 মাইনাস এইখানে তুমি y2 আর x2 বসাও, তাহলে এইখানে বসাবা y2 আর x2, পরে বসাবা y1 আর x1। মানে এইখানে যারে দিয়ে শেষ করবা, এইখানে তারে দিয়ে শুরু করবা, এই হচ্ছে আমাদের কথা, আর কোনো কথা নাই। তার মানে হচ্ছে y মাইনাস y1, x মাইনাস x1 এর মান কত 5, ইকুয়ালস টু y1 মাইনাস y2, তাহলে y1 কত 6 মাইনাস y2 হচ্ছে কত -7। ক্লিয়ার? এই y1 মাইনাস y2 হচ্ছে -7, আর x1 হইছে 5 মাইনাস -2। এখন এইটাকে তুমি যদি ক্যালকুলেট যদি করো, এটাকে যোগ বিয়োগ করবা, তারপর আড়াআড়ি গুণ করবা, তারপর এক পাশে নিয়ে যাবা, সেই ক্যালকুলেশন গুলো তো দেখানোর দরকার নাই, দেখানোর দরকার আছে? এগুলো তো পারবাই। এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখবা 1 নম্বর চলে আসছে। আমি দেখছিলাম ওই যে গত ক্লাসে দেখাইছিলাম যে 1 নম্বর চলে আসছে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমরা কি জানলাম, 1 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা চলে যাব 12 নম্বরে। আচ্ছা, 12 নম্বরে বলা হয়েছে f of x equals to thrice x minus 1। এখানে x এর শর্ত দিয়ে দিয়েছে 0 থেকে 3 পর্যন্ত। আচ্ছা, তাহলে x এর গ্রহণযোগ্য মান কত? 0 থেকে 3 পর্যন্ত x এর গ্রহণযোগ্য মান, তাহলে এটা কি ডোমেন হবে কত? ডোমেন হবে 0 to 3, কারণ x এর যেই যেই মানগুলো গ্রহণযোগ্য সেই সেই মানগুলো তোমরা ডোমেন বলতাম। এখানে ডোমেন হইছে 0 3। আর এইখানে দেখো, ডোমেন 0 3 মানে কি 0 1 2 3, মানে এখানে থার্ড ব্র্যাকেট দেখো, এখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন আছে মানে কি 0 হইতে পারবে, 0 সহ 3 সহ এক্স এর যে ভ্যালিড মানগুলো সেগুলো আমরা ডোমেন বলি। তাহলে ডোমেন হইছে 0 সহ 3 সহ মাঝের সবগুলো মান, তাহলে 0 1 2 3। রেঞ্জের মানটা আমরা একটু পরে ক্যালকুলেট করতেছি। আচ্ছা, ফাংশনটা এক এক ফাংশন, আমি কিন্তু কনফার্ম এই ফাংশনটা এক এক ফাংশন, কারণ আমি যখন ফাংশন করাইছিলাম ফার্স্ট চ্যাপ্টারটা, তখন আমি বারবার বলছিলাম যদি কোনো একটা ফাংশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার জোর থাকে, যদি কোনো একটা ফাংশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার জোর থাকে, সে এক এক নয়। আর যদি কোনো ফাংশন মডুলাস ফাংশন হয়, সে এক এক নয়। বাকি সব ফাংশন এক এক ফাংশন। তাহলে এই জায়গায় দেখো, এই যে এফ অফ এক্স ইকুয়ালস টু এই যে এক্স আছে, এই এক্স এর পাওয়ার জোর না, এই এক্স এর পাওয়ার কিন্তু জোর না, এক্স এর পাওয়ার বিজোড়, এক্স টু দি পাওয়ার 1 এটা বিজোড়, এবং এটা মডুলাস ফাংশনও না। আমি জানি এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হচ্ছে ডান পাশে যে ভেরিয়েবলটা থাকবে, ওই ভেরিয়েবলটার পাওয়ার যদি জোর হয় 2 4 6 8, তাহলে সেটা এক এক ফাংশন হয় না, এখানে বিজোড় আছে আর মডুলাসও নাই, তাহলে এটা এক এক ফাংশন। 1 আর 2 হচ্ছে, 1 আর 3 হচ্ছে সঠিক অ্যান্সার। আমি এইটা একটু চলে যাই, এইখানে তুমি যদি বসাও, দেখো রেঞ্জ -1 2 5 9 হয় কিনা। আমরা একটু মানগুলো একটু বসাই। আমরা ডোমেনের মানগুলো হচ্ছে 0 1 2 3, আর আমার এফ অফ এক্স দেওয়া আছে থ্রাইজ এক্স মাইনাস 1।
তো 0 যদি তুমি বসাও তাহলে 0 বসাইলে হয় কত 3 × 0 - 1 মানে রেঞ্জের মান পাই -1 1 বসাইলে হয় কত 3 × 1 - 1 মানে হচ্ছে 2 2 বসাইলে হয় কত 3 × 2 - 1 মানে হচ্ছে 5 3 বসাইলে হয় কত 3 × 3 - 1 হচ্ছে 8 তাহলে আমাদের রেঞ্জটা হবে কত -1 2 5 8 আমরা এখন দেখি তো এখানে আমার রেঞ্জ বলে দিছে কি -1 2 5 9 বলছে তাইলে এটা কারেক্ট অ্যান্সার না মানে 8 হইলে কারেক্ট হইতো আমি কি বুঝতে পারছি আমার কথাটা কি ক্লিয়ার সবাই আচ্ছা এখন দেখো বলেছে বৃত্তে একটা বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তে কতটি স্পর্শক অঙ্কন করা যায় বৃত্তের একটা বহিস্থ বিন্দু থেকে এই বিষয়টা নিয়ে মেবি আমরা আরো একবার কথা বলছিলাম আমি আবারও একবার সবগুলো বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের হচ্ছে আবার একবার মনে পড়ে এই বৃত্তের স্পর্শক নিয়ে আমরা কিন্তু একটু কনফিউশনে পড়ে যাই দেখো যদি দুইটা বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করে বানানো করতে এই ম্যাথই বুঝিয়ে দিলাম আচ্ছা দেখো আচ্ছা ডোমেন মানে কি এক্স এর ভ্যালিড মানগুলোকে আমরা ডোমেন বলি আমাকে এখানে শর্তেই বলে দিয়েছে এক্স এর মানটা 0 থেকে 3 এর মধ্যে থাকতে হবে এক্স এর মান আর আমি বসাইতে পারতেছি না তাহলে এক্স এর যে মান ভ্যালিড মান যেগুলো আমি বসাইতে পারবো সেই মানগুলোকে আমি ডোমেন বলছি বলে আমার শর্ত যা ডোমেন তা বুঝছো ডোমেন হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত 0 1 2 3 আচ্ছা দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহি স্পর্শ করে তার স্পর্শ বিন্দুতে একটা মাত্র স্পর্শক অঙ্কন করা সম্ভব কিন্তু দুইটা বৃত্ত যদি পরস্পর বহি স্পর্শ করে তাহলে তাদের সাধারণ স্পর্শক তিনটে অঙ্কন করা যায় এই হচ্ছে সাধারণ স্পর্শক একটা এই হচ্ছে সাধারণ স্পর্শক একটা এই হচ্ছে সাধারণ স্পর্শক একটা আর দুইটা বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে এই কথাগুলো আবার বলে দিলাম যাতে তোমাদের আরেকবার মনে পড়ে অন্তঃস্পর্শ যদি করে তাহলে সাধারণ স্পর্শক একটা হয় এর ক্ষেত্রে অন্তঃস্পর্শ করলে স্পর্শ বিন্দুতে একটা হয় আর মোট হয় তিনটা আর এখানে স্পর্শ বিন্দুতেও একটা মোটও একটা আর দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে তাহলে তার চারটা সাধারণ স্পর্শক সম্ভব এই হয়েছে দুইটা এই হয়েছে একটা এই হয়েছে একটা এই কথাগুলো আমাদের যেন একটু মনে থাকে হ্যাঁ এখন আমাকে বলছে যদি কোনো একটা বৃত্ত থাকে এই হচ্ছে কোনো একটা বৃত্ত বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে কতটি স্পর্শক অঙ্কন করা যায় দুইটা স্পর্শক অঙ্কন করা যায় একটা হচ্ছে এই বরাবর একটা হচ্ছে এই বরাবর দুইটা স্পর্শক অঙ্কন করা যায় এর বেশি স্পর্শক অঙ্কন করা যায় না বহিস্থ কোনো বিন্দু থেকে ক্লিয়ার তাহলে দুইটা বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তার মাত্র একটা সাধারণ স্পর্শক থাকা সম্ভব আর যদি দুইটা বৃত্ত পরস্পর বহি স্পর্শ করে দেখো এই ক্ষেত্রে বহি স্পর্শ করছে তিনটা সাধারণ স্পর্শক সম্ভব যদি দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে তখন তার চারটা সাধারণ স্পর্শক সম্ভব আর হচ্ছে দুই কোনো একটা বৃত্তকে কোনো একটা বাইরের বিন্দু থেকে দুইটা সাধারণ স্পর্শক সম্ভব এই কথাগুলো যেন আমাদের একটু মনে থাকে তাহলে এইখানে আমাদের অ্যান্সার হবে দুইটা কারণ আমাকে বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে কয়টা স্পর্শ করে দুইটা দেখো বলা হয়েছে এরপর আমরা 14 চলে আসি যদি তিনটা মুদ্রা একত্রে নিক্ষেপ করা হয় তাহলে কতগুলো নমুনা বিন্দু পাওয়া যাবে আচ্ছা আমরা এই বিষয়টা একটু মাথায় রাখি মুদ্রা নিক্ষেপের সময় এই কথাটা লিখেও নিতে পারো মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে মোট ঘটনা বা নমুনা বিন্দু এই মাইক্রোফোন অন করে দাও মোট ঘটনা বা নমুনা বিন্দু 2 টু দি পাওয়ার n তাই কে এটা তানভীর ইসলাম আচ্ছা মাইক্রোফোন অফ করে দিচ্ছি ঠিক আছে সমস্যা নেই মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে মোট ঘটনা অথবা নমুনা বিন্দু হয় 2 টু দি পাওয়ার n যেখানে n হচ্ছে নিক্ষেপের সংখ্যা n হচ্ছে নিক্ষেপের সংখ্যা দেখো এইগুলো আমরা প্রবাবিলিটি পড়ার সময় মনে করছিলাম সমস্যা নেই আমরা ভুলে গেছি ডাজেন্ট ফ্যাক্ট এখন মনে পড়বে আমাদের ধীরে ধীরে আমরা করতে করতে বলা হয়েছে যদি 3 বার মুদ্রা নিক্ষেপ করা হয় বা 3টি মুদ্রা নিক্ষেপ করা হয় তাহলে নিক্ষেপ সংখ্যা কয়টা নিক্ষেপ সংখ্যা হয়েছে 3টা তাহলে মোট নমুনা বিন্দু বা ঘটনা হবে কত 2³ সমান 8টা তাহলে এখানে মোট ঘটনা হবে 8টা ক্লিয়ার কারো কোনো সমস্যা আছে একটু বুঝতে আচ্ছা কোনটা
এটা এটা হচ্ছে মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে। আবার মুদ্রা নিক্ষেপ না করে ছক্কা নিক্ষেপ করলে আবার ঝামেলা বাজাইও না কিন্তু। ছক্কা নিক্ষেপের সময় হবে 6 টু দি পাওয়ার n। খেয়াল করো, ছক্কা নিক্ষেপের সময় হবে 6 টু দি পাওয়ার n। দেখো মুদ্রার দুইটা পিঠ থাকে, একটা হেড একটা টেল, দুইটা পিঠ থাকে মুদ্রায়, ফলে গঠন হয়েছে 2 টু দি পাওয়ার n। একটা ছক্কায় 6টা পিঠ থাকে, 1 2 3 4 5 6, ফলে তার ক্ষেত্রে হবে 6 টু দি পাওয়ার n। এই বিষয়টা যেন মাথায় থাকে। যদি বলে একটা ছক্কাকে দুইবার নিক্ষেপ করা হইলে টোটাল কতগুলো নমুনা বিন্দু পাওয়া যাবে? একটা ছক্কায়, ছক্কা মানে লুডো খেলার ছক্কা, একটা ছক্কায় 6টা পাশ থাকে, ফলে এখানে মোট ঘটনা হবে 6 টু দি পাওয়ার n। তার মানে দুইবার নিক্ষেপ করলে টোটাল 36টা ঘটনা আসবে। মুদ্রার দুইটা পার্ট থাকে, এপিঠ আর ওপিঠ, ফলে এর হচ্ছে মোট ঘটনা বা নমুনা বিন্দু হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই বিষয়টা যেন মাথায় থাকে সবাই। আচ্ছা, দেখো এবার হচ্ছে সকল সমবাহু ত্রিভুজ কেমন? সকল সমবাহু ত্রিভুজই সর্বসম ত্রিভুজ। আচ্ছা, সকল সমবাহু ত্রিভুজই, আচ্ছা দেখো এটা নিয়ে আমরা একটু কনফিউশনে পড়ে যাই। দেখো আমি যদি বলি সকল সমবাহু ত্রিভুজই, আমি যদি একটু খেয়াল করে দেখি, সকল সমবাহু ত্রিভুজেই বাহু তিনটেও সমান, কোণ তিনটেও সমান, তাহলে এদেরকে আমরা সর্বসমও বলে দিতে পারি। আবার যেহেতু বাহু তিনটে সমান, খেয়াল করো, যেহেতু বাহু তিনটে সমান সমবাহু ত্রিভুজে 5 5 5, ফলে এরা কিন্তু সদৃশ হয়। ক্লিয়ার? সদৃশ এই, ও আচ্ছা আচ্ছা, আমি সরি সরি, সকল 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 সমবাহু ত্রিভুজ সদৃশ, এটা ঠিক আছে, সর্বসম হয় না। মানে এটা হচ্ছে একটা একটা সমবাহু ত্রিভুজ সর্বসম, একটা সমবাহু ত্রিভুজ সর্বসম, কিন্তু সকল সমবাহু ত্রিভুজ সর্বসম না। যেমন দেখো, এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এর হচ্ছে, আচ্ছা আমি বলি, সকল সমবাহু ত্রিভুজ সর্বসম না। কেন? আচ্ছা, এই সর্বসম হওয়ার শর্ত ছিল কি? আমি বলি, হ্যাঁ, বাহুগুলো বাহুগুলো ভিন্ন ভিন্ন, হ্যাঁ সেটাই, বাহুগুলো ভিন্ন ভিন্ন, 10 10 10, মানে হচ্ছে দুইটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ নিজের সাথে নিজে হচ্ছে তার সবকিছু সমান, বাহুগুলো সমান, কোণগুলোও সমান। সেই অর্থে চিন্তা করতে পারো যে তাদের বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সর্বসম, বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সর্বসম, মানে সবাই সমান। কিন্তু দুইটা সমবাহু ত্রিভুজকে আমি সর্বসম বলতে পারি না, কারণ এর বাহুগুলো সমান নাও হইতে পারে, কিন্তু এরা কিন্তু সদৃশ হবে। সদৃশ হয় কেমনে? সদৃশ হয় যদি বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হয়। আমরা সদৃশ আর সদৃশ কোণী, আমাদের যদি মনে না থেকে আবার একটু মনে করাই দেই, সদৃশ কোণী হওয়ার শর্ত হচ্ছে পরপর কোণগুলো সমান হতে হবে, পরপর কোণগুলো সমান হবে, সে হইছে সদৃশ কোণী। আর সদৃশ হইতে হলে দুইটা শর্ত, পরপর কোণ সমান হবে, আর 2 নম্বর হইছে সদৃশ বাহুর অনুপাত সমান হবে। এই দুইটা আমরা পড়ছিলাম জেনারেল ম্যাথের 14 অধ্যায়ে। যদি মনে না থাকে আবার একটু মনে করাই দিলাম, লিখে নিতে পারো ইচ্ছা তোমাদের। তাহলে সদৃশ কোণী মানে হচ্ছে পরপর কোণগুলো সমান হলে সদৃশ কোণী। তাহলে দেখো পৃথিবীর সকল সমবাহু ত্রিভুজ কিন্তু সদৃশ কোণী, তাদের কোণগুলো সব সমান, ফলে এরা কিন্তু সদৃশ কোণী। কিন্তু এরা সর্বসম না, কারণ এই বাহুগুলো সমান না। কিন্তু এরা কিন্তু সদৃশ, সদৃশ হইলে হইবে কি, পরপর কোণগুলো সমান হবে 60 60 60 60 60, এবং সদৃশ বাহুর অনুপাত সমান হবে। অনুপাত বলতে কি, এই বাহু এই বাহু একই রকম দেখতে বাহু, মানে সদৃশ, এদের অনুপাত কত? 10/5 অথবা 5/10, তুমি যেরকমই দাও, 5/10 1/2, এই দুইটার অনুপাত হচ্ছে 5/10 1/2। এই দুইটার অনুপাত দেখো 5/10 1/2, এই দুইটার অনুপাত দেখো 5/, তার মানে হচ্ছে অনুপাত গুলো সব সমান হয়েছে আর কোণগুলো সব সমান হয়েছে, মানে এরা সদৃশ হবে। সর্বসম বলা যায় না, কারণ সর্বসম হইতে গেলে বাহুগুলো তো সমান না। ক্লিয়ার? বুঝছি সবাই?
আচ্ছা 3 নম্বর অপশন দ্বারা বুঝাইছে সমানুপাতিক। একটু 1 মিনিট করাইতেছি, যেটা ধরছি শেষ করে নেই। সমানুপাতিক বলতে বুঝাইছে যদি তোমাকে বলা হয় ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই সমানুপাতিক, এই কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে এবিসি এর ক্ষেত্রফল ও ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল অনুপাত সমান। দুইটা ত্রিভুজ সমানুপাতিক বলতে এদের ক্ষেত্রফলের অনুপাত সমান সেটা বুঝাইছে। তাহলে পৃথিবীর সকল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কোনোদিনই সমান হবে না। 5 5 5 আর 10 10 10 আর 15 15 15 এদের ক্ষেত্রফলের অনুপাত কোনোদিনও সমান হবে না। ক্ষেত্রফলের অনুপাত ভিন্ন ভিন্ন হবে। ফলে আমরা সমানুপাতিক বলতে পারি না। সমানুপাতিক বলতে ক্ষেত্রফলের অনুপাত সমান এটা বোঝায়। আচ্ছা এখন আমাকে বলছে থিটা কোণের পূরক কোণ কত? আমরা দুই ধরনের কোণ জানি, একটা হচ্ছে সম্পূরক কোণ, একটা হচ্ছে পূরক কোণ। আমরা একটু মনে রাখবো, দেখো পূরক কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস অরিজিনাল কোণ, আর সম্পূরক কোণ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অরিজিনাল কোণ। আমরা ভুলে গেছি হয়তো, কোনো ব্যাপার না। আচ্ছা তোমাকে যদি বলা হয় 30 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, তাহলে অরিজিনাল কোণ 30 ডিগ্রি, তাহলে সম্পূরক কোণ হবে কত ডিগ্রি? 180 মাইনাস 30 150 ডিগ্রি। আর যদি বলা হয় 30 ডিগ্রি এর পূরক কোণ কত, যদি বলা হয় 30 ডিগ্রি এর পূরক কোণ কত, তাহলে পূরক হয়েছে কত? 90 ডিগ্রি মাইনাস অরিজিনাল কোণ। অরিজিনাল হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এটা হয়েছে 60 ডিগ্রি। আমরা কি বুঝতে পারছি পূরক কোণ আর সম্পূরক কোণের মধ্যে তফাৎটা কি? পূরক আমি যেইভাবে মনে রাখতাম সংক্ষেপে, পূরকে অক্ষর কম লাগে এজন্য পূরক হয়েছে 90 ডিগ্রি মাইনাস, আর সম্পূরকে অক্ষর বেশি লাগে এজন্য এটা হচ্ছে বেশি কোণ 180 ডিগ্রি মাইনাস। এটা আমি মনে রাখতাম, আমি যাতে না গলাইতাম। পূরক এটা ছোট ছোট শব্দের জন্য 90 মাইনাস অরিজিনাল কোণ। আচ্ছা এখন দেখ আমাকে পূরক কোণ বলছে, বলছে থিটা কোণের পূরক কোণ কত। আচ্ছা আমরা যদি থিটা কোণটা যদি একটু বের করছে আমাদের তো আগে, তাহলে অরিজিনাল কোণ কোনটা? থিটা, আমাদের তো আগে থিটা বের করা লাগবে। আমি যদি থিটা বের করা যায়, আমি এর ক্ষেত্রে ট্যান থিটা আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে ট্যান থিটা সমান কত? ট্যান থিটা সমান হচ্ছে, বুঝি নাই, থিটার মানে তুমি বের করে নিতে পারো না? ও আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, আমার থিটার মান বেরই করা লাগে না, 90 মিনিটস থিটা। গুড, তাহলে তো আরো ঝামেলাই লাগে না। আমি তো ভাবছি ওটা ঝামেলা করে দিচ্ছে, যাই হোক তাহলে তো আরো সহজ। পুরো কোন সময় 90 ডিগ্রি মাইনাস কোণ আর ওটা কোণ। এখন আমরা হচ্ছে এই পর্যন্ত দেখলাম, এখন আমরা চলে যাবো 18 তে। বলা হয়েছে ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac। এটা যদি বড় হয় এবং পূর্ণবর্গ হয় তাহলে মানে সমীকরণের মূলগুলো কেমন হবে? এই কথাটা আমি যখন 5.1 পড়াইছি তখন খুবই স্পষ্টভাবে বলে দিয়েছিলাম। ডি কে বলা হয় ডিটারমিন্যান্ট বা নিশ্চয়ক। ডিটারমিন্যান্ট অথবা নিশ্চয়ক বলা হয় একে। নিশ্চয়ক হয়েছে রুট ওভার, সরি রুট ওভার না, বি স্কোয়ার মাইনাস 4ac। এটা হচ্ছে আমাদের নিশ্চয়ক। আমাদের তিনটে শর্ত ছিল, এটাকে পারলে আবার তুলে নিতে পারো যদি তোমার মনে না থাকে। জাস্ট হচ্ছে এই যে আমরা বারবার মানে রিমাইন্ড করতেছি, এটাই হচ্ছে তোমাদের লাভ। ঠিক আছে, এই যে বারবার মনে পড়তেছি বিষয়গুলো। এখন দেখো ডিটারমিন বা নিশ্চয়কের মান আমরা একটা বিষয়ে জানি, যদি বলো, যদি হচ্ছে তোমাদের সামনে একটা দ্বিঘাত সমীকরণ থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এরকম যদি একটা দ্বিঘাত সমীকরণ থাকে, আমরা জানি এই দ্বিঘাত সমীকরণের সমাধান এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। এই যে রুটের মধ্যে যে মানটা বি স্কোয়ার মাইনাস 4ac, এই মানটাকে বলা হয় ডিটারমিনেন্ট বা নিশ্চয়ক, একে ডি দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে দেখো, আমরা তাহলে একটা জিনিস খেয়াল করে দেখতে পারি, তাহলে আমাদের ডিটারমিনেন্ট হচ্ছে রুটের মধ্যে মানটা। আমরা তাহলে একটু খেয়াল করে দেখি, এক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস বি, আমরা এটাকে একটু মনে রাখবো, বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা এটা বাই হচ্ছে টুয়াইস এ, বলো, আমরা একটু আসতেছি।
ধীরে সুস্থে আসতেছি, একটু খেয়াল করো। এটাকে আমরা কি এরকম করে লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার ডি বাই টোয়াইজ এ, কারণ এই মানটুকুই তো আমরা ডিটারমিনেন্ট ডি দ্বারা প্রকাশ করি। এখন আমি কি এই কথাটা বলতে পারি ডি এর মান কি কি হইতে পারে? দেখো, ডি এর মান পজিটিভও হইতে পারে, ডি এর মান নেগেটিভও হইতে পারে। আমরা ধীরে ধীরে আসতেছি। এখন দেখো, ডি এর মান পজিটিভ হইতে পারে, ডি এর মান নেগেটিভ হইতে পারে। ক্লিয়ার? এখন ডি এর মান পজিটিভ হইতে পারে, ডি এর মান নেগেটিভ হইতে পারে। ডি এর মান যদি পজিটিভ হয় তাহলে আবার দুইটা ঘটনা ঘটতে পারে। ডি এর মান ধরে নিলাম পজিটিভ, তাহলে সেই পজিটিভ সংখ্যাটা পূর্ণবর্গ হইতে পারে, আবার পূর্ণবর্গ নাও হইতে পারে। আর ডি এর মান যদি নেগেটিভ হয় তাহলে রুটের মধ্যে নেগেটিভ মান আসার কারণে এখানে এক্স অসংজ্ঞায়িত চলে আসবে। কারণ রুটের মধ্যে যদি নেগেটিভ মান চলে আসে তাহলে তার মান অসংজ্ঞায়িত, ফলে এক্স এর মানটা অসংজ্ঞায়িত, মূল মূল অসংজ্ঞায়িত পাওয়া যাবে। এখন দেখো, যদি ডি জিরোর চাইতে বড় হয়, আবার আরো একটা কন্ডিশন হতে পারে ডি ইকুয়ালস টু জিরো, তাহলে তিনটে কন্ডিশন হতে পারে। ডি এর মান জিরো থেকে বড় হইতে পারে, ডি এর মান জিরোর সমান হইতে পারে, ডি এর মান জিরো থেকে ছোট হইতে পারে। ডি হচ্ছে কি ডিটারমিনেন্ট, রুটের মধ্যে যে মানটা বি স্কয়ার মাইনাস 4ac, এই মানটা যদি জিরোর থেকে ছোট হয় মানে নেগেটিভ হয়, কি এই খাদি জামিন যুক্ত হয়েছো কেন তুমি? খাদি জামিন, তুমি কেন যুক্ত হলা? আচ্ছা, ও লিভ নিছে, ও হচ্ছে ইন্টারমিডিয়েটের, ও আসছে এর মধ্যে ঢুকছে। আচ্ছা দেখো, এখন হচ্ছে ডি এর মান জিরো থেকে বড় হইতে পারে, জিরোর সমান হইতে পারে, জিরো থেকে ছোট হইতে পারে। আমরা জানি ডি যেহেতু রুটের মধ্যে আছে, রুটের মধ্যে মানটাকে তুমি ডি বলছি, ডিটারমিনেন্ট। এটা যদি জিরো থেকে ছোট হয় তাহলে এক্স হবে অসংজ্ঞায়িত, কোনো মূল সংজ্ঞায়িত পাওয়া যাবে না, মূল হবে অসংজ্ঞায়িত, কোনো মূল পাওয়া যাবে না। আর ডি এর মান যদি জিরো থেকে বড় হয়, আচ্ছা দেখো, ডি এর মান যদি জিরোর সমান হয়, আচ্ছা ডি এর মান যদি জিরোর সমান হয় তাহলে মাইনাস বি বাই টোয়াইজ হয় না? কারণ জিরো যদি হয় তাহলে রুট জিরোর মান জিরো, তাহলে মাইনাস বি। তাহলে দেখো দুইটা মূল পাই, একটা হচ্ছে মাইনাস বি প্লাস জিরো বাই টোয়াইজ, আর একটা হচ্ছে মাইনাস বি মাইনাস জিরো বাই টোয়াইজ। তাহলে ডি এর মান যদি জিরো হয়, মাইনাস বি প্লাস মাইনাস জিরো, তাহলে একবার হবে প্লাস জিরো, একবার হচ্ছে মাইনাস জিরো, দুইবারই তো মাইনাস বি বাই টোয়াইজ মাইনাস বি বাই টোয়াইজ পাওয়া যায়। তার মানে কি ডি ইকুয়ালস টু জিরো হলে মূলদ্বয় সমান হবে। মূলদ্বয় সমান হবে কিভাবে সমান হবে? এই মাইনাস বি বাই টোয়াইজে আবার মাইনাস বি বাই টোয়াইজে, কারণ প্লাস জিরো আর মাইনাস জিরো তো কোনো মূল্য নাই, দুইটাই মূল সমান হয়। আর ডি যদি জিরোর থেকে বড় হয় তখন পূর্ণবর্গ হইতে পারে, পূর্ণবর্গ নাও হইতে পারে। এখন দেখো, ডি যদি পূর্ণবর্গ হয়, ধরো ডি এর মানে হচ্ছে 49, তাহলে দেখো 49 একটা পূর্ণবর্গ সংখ্যা, তখন আমি মানটা পাই মাইনাস বি প্লাস মাইনাস 7/2, মানে হচ্ছে মাইনাস বি প্লাস 7/2 আর মাইনাস বি মাইনাস 7/2, মানে তখন দুইটা মূলই পাওয়া যায় মূলদ সংখ্যা। তার মানে যখন পূর্ণবর্গ হয় তখন মূলদ্বয় মূলদ হবে, আর যখন পূর্ণবর্গ হবে না, যেমন আমরা ডি এর মান পাইলাম রুট ওভার, মানে ডি এর মান পাইলাম ধরো 13, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট 13/2। তাহলে রুট 13 কি একটা অমূলদ সংখ্যা? রুট 13 অমূলদ সংখ্যা হওয়ার কারণে এর সাথে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করেও একটা অমূলদ সংখ্যাই পাবো। তখন আমার হবে কি, যখন পূর্ণবর্গ হবে না, যেমন রুট 13 পূর্ণবর্গ সংখ্যা নয়, তখন আমরা মূলদ্বয় পাবো, মূলদ্বয় পাবো হচ্ছে অমূলদ। ফলে এই কয়টা শর্ত একটু নিজে একটু খেয়াল করলেই হয় যে শর্তগুলো কিরকমের চলে আসে। এখন তাহলে আমাদের এখানে কোন শর্তে চলে আসছে? ডি এর মান জিরোর থেকে বড়, গুড, তাহলে আমরা প্রথম শর্তে জিরোর থেকে বড় এবং পূর্ণবর্গ, এবং পূর্ণবর্গ, তাহলে মূলদ্বয় হবে মূলদ এবং অসমান। মূলদ্বয় হবে বাস্তব, কিন্তু বাস্তব, অবাস্তব হয় কখন? এই সময় হয় অসংজ্ঞায়িত বা অবাস্তব। তাহলে মূলদ্বয় হবে বাস্তব, অসমান এবং মূলদ, এটা হবে বাস্তব, অসমান এবং মূলদ। ক্লিয়ার? সমান হবে না, কেন সমান হবে না? একটা হচ্ছে বি প্লাস 7 আর একটা হচ্ছে বি মাইনাস 7, তাহলে দুটো সমান হয় এখানে। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? ক্লিয়ার সবাই? ওকে, তাহলে দেখো
আমাদের এইখানে বলা হয়েছে এ বি ইকুয়ালস টু টোয়াইজ এ মাইনাস থ্রাইজ জে, আমাকে বলা হয়েছে এ বি ইকুয়ালস টু টোয়াইজ এ মাইনাস থ্রাইজ জে একটা ভেক্টর, আমাকে বলা হয়েছে বি এ ইকুয়ালস টু হোয়াট। আমরা এই বিষয়টা খুবই সুন্দরভাবে জানি যে এ বি সমান মাইনাস বি এ। আমরা কিন্তু ভেক্টরের সময় বারবার এটাকে বলছি, ভেক্টরের দিক যদি উল্টে দেওয়া হয় তাহলে সাইনটা নেগেটিভ চলে আসে। এ বি ইকুয়ালস টু মাইনাস, এ বি ইকুয়ালস টু যদি মাইনাস বি এ হয়, এ বি ইকুয়ালস টু যদি মাইনাস বি, উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ দেই তাহলে মাইনাস এ বি সমান মাইনাস মাইনাস প্লাস বি এ। তাহলে এখন মাইনাস টোয়াইজ এ মাইনাস থ্রাইজ জে ইকুয়ালস টু বি এ, এটা নিয়ে কি আমাদের কারো কোনো সমস্যা আছে? আমাকে বি এর মান বের করতে বলছে, আমাকে বলছে দেখো 19 নম্বরে আমাকে বলছে বি এ সমান হট, তাহলে আমি বি এর মান বের করতেছি। এখানে মাইনাস যদি গুণ দিয়ে দাও, মাইনাস টোয়াইজ এ প্লাস থ্রাইজ জে ইকুয়ালস টু বি এ। কারো কোনো সমস্যা? এটা হয় টুপি চিহ্ন, এটা টুপি চিহ্ন। ইন্টারমিডিয়েটে উঠে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারে ভেক্টর পড়বা, তখন দেখবা একক ভেক্টর নামে একটা কথাবার্তা আছে যেটা আমাদের 9 নাই। একক ভেক্টরের চিহ্ন হচ্ছে এরকমের টুপি চিহ্ন। তিনটা একক ভেক্টর হয় কোন ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে, এক্স অক্ষ থাকে, আমরা এটা এখন মাথায় না ঢুকলেও কোনো সমস্যা নাই। এক্স অক্ষ থাকে, ওয়াই অক্ষ থাকে, জেড অক্ষ থাকে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আই টুপি দ্বারা প্রকাশ করা হয়, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে টুপি, আর জেড অক্ষর দ্বারা কে টুপি। হ্যাঁ, ওটা ওটা তো তোমাদের 9-10-এ, আমি বলি 9-10-এ একক ভেক্টরের কোনো ম্যাথ নাই, শুধু বলে দিয়েছে যেটা টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা, কিচ্ছু নাই। ইন্টারমিডিয়েট উঠলে একদম ডিটেইলসে পাবা, ইন্টারমিডিয়েট ফিজিক্সের ফার্স্ট পেপারে ফার্স্ট চ্যাপ্টারে ডিটেইলসে ভেক্টর পাবা, ডিটেইলস একদম। ওই সময় দেখবা। আপাতত আমরা এইটা কি বুঝতে পারছি যে বি এর মান মাইনাস টোয়াইজ এ প্লাস থ্রাইজ জে হইছে, ক্লিয়ার? তাহলে এই যে মাইনাস টোয়াইজ এ প্লাস থ্রাইজ জে, গ নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো হচ্ছে আমরা একটু সলভ করি ভাই, তোমাদের হাতে পায়ে ধরি, তোমরা একটু সলভ করো, কেউ সলভ না করে থাইকো না, সলভ করলে অবশ্যই উপকার হবে। ওকে, আমরা এই পর্যন্ত করলাম। এখন আমরা এইখানে যদি চলে আসি, দেখো আমরা যদি 21 নম্বরে চলে আসি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6 এর এক্স মুক্ত পথ কোনটা? আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি। আমরা এই কথাটা একবার আমি বলে দিছিলাম, আমাদেরকে এক্স মুক্ত পদ বা ধ্রুব পদ, এক্স মুক্ত পদ মানে হচ্ছে ধ্রুব পদ, এটা বের করার সূত্র আমরা বলে দিছিলাম। আমাকে একটু প্রশ্নটা আমরা তুলে নেই, এর এক্স মুক্ত পদ কোনটি? আচ্ছা, আমরা এই বিষয়টা জানি। দেখো এক্স আমি এই সূত্রটা বারবার বুঝাইছিলাম, এ প্লাস বি টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে, এর বিস্তৃতিতে 5তম পদ, এটা হবে এই পাওয়ারে যে থাকবে সে হবে উপরে, যততম পদ তার থেকে এক কম যাবে নিচে, তারপর এ টু দি পাওয়ার 10-4 উপরেরটা বিয়োগ নিচেরটা, আর বি টু দি পাওয়ার শুধুমাত্র নিচেরটা, এরকম করে আমি বলছিলাম। এখন এ প্লাস বি টু দি পাওয়ার 10 একে যদি আমি বিস্তৃত করি টোটাল 11টা পদ পাবো। এটাও আমি বলছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তার মানে পাওয়ার যদি 2 থাকে আমরা তার বিস্তৃতির পদ পাই 3টে, একটা দুইটা তিনটা। পাওয়ার যদি 3 থাকে আমরা বিস্তৃতির পদ পাই 4টা। তার মানে হচ্ছে আমরা এই বিষয়টা ক্লিয়ার যে হচ্ছে এ প্লাস বি টু দি পাওয়ার যদি এন থাকে তার বিস্তৃতিতে এন প্লাস একটা পদ পাবো, মানে যত পাওয়ার থাকবে তার থেকে বিস্তৃতিতে পদ থাকবে একটা বেশি। তাহলে এ প্লাস বি টু দি পাওয়ার 2 এর বিস্তৃতিতে পদ থাকবে 2 এর থেকে এক বেশি, 3টা। এ প্লাস বি টু দি পাওয়ার 3 এর বিস্তৃতিতে পদ থাকবে 3 প্লাস 1 4টা। এখন হচ্ছে আমি এ প্লাস বি টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে 5তম পদ হইছে, যেটা পাওয়ার থাকবে সেটা যাবে উপরে, আর হচ্ছে যততম পদ তার থেকে এক কম যাবে নিচে। আর এ টু দি পাওয়ার 10-4 মানে এই প্রথম যেটা থাকবে প্রথমে সেটার পাওয়ার হবে উপরেরটা বিয়োগ নিচেরটা, আর লাস্টে যেটা থাকবে বি তার পাওয়ার হবে শুধু নিচেরটা, এরকম করে আমি বলছিলাম। আচ্ছা, আমি ধরে নেই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর বিস্তৃতিতে কোন পদ এক্স বর্জিত বা এক্স মুক্ত তা কিন্তু আমি জানি না। আমি ধরে নিলাম এন প্লাস অনতম পদ এক্স বর্জিত, এটা আমি মনে মনে ধরে নিছি যে এন প্লাস অনতম পদ এক্স বর্জিত। অতএব
ও 6 x মাইনাস 1/6 টু দি পাওয়ার n মাইনাস 1/x টু দি পাওয়ার 6 এর x মুক্ত পদ কোনটি? আচ্ছা, আমি ধরে নিছি n প্লাস অনতম পদ হইছে x বর্জিত। তাহলে দেখো x মাইনাস 1/x টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে n প্লাস অনতম পদ, দেখো আমরা জানি এই যে বিস্তৃতিতে তম পদ বের করার সময় যেটা উপরে থাকবে যেটা পাওয়ার থাকবে সেটা যাবে উপরে, যত তম পদ তার থেকে এক কম যাবে নিচে, তাহলে n প্লাস অনতম পদ আমি ধরে নিছি, তাহলে এর থেকে এক কম হইছে n, x টু দি পাওয়ার 6 মাইনাস n, x টু দি পাওয়ার প্রথমটা টু দি পাওয়ার হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা, আর এরপর আছে মাইনাস 1/x, কারণ পরেরটা আছে কি মাইনাস 1/x, তাহলে মাইনাস 1/x টু দি পাওয়ার হবে নিচেরটা। তাহলে আমরা এখানে পাইলাম 6n, এখানে টার্ম নাই, x টু দি পাওয়ার 6 মাইনাস n ইন্টু, বুঝি নাই বলো, n প্লাস 1 ধরার কারণে আমার এইখানে n পাইছি, মানে আমি n ধরলে কি আমার জন্য ম্যাথটা একটু ভালো হয় না, দেখতে সুন্দর দেখায়, বুঝছো? হ্যাঁ এই তো যত তুমি তার থেকে এক কম, এজন্য আমরা একটু বুদ্ধি করে ওটা ধরে নিছি। এখন দেখো এখানে হচ্ছে কি মাইনাস, আচ্ছা তুমি, আমি বলি n তম পদ যদি x বর্জিত ধরতা তাহলে এখানে আসতো 6 আর n মাইনাস 1, n মাইনাস 1 হইলে এখানে আমার ক্যালকুলেশনে একটু ঝামেলা বেশি হয়, আর n হইলে ক্যালকুলেশনে ঝামেলা কম হয়, বুঝছো? ক্লিয়ার? বুঝছো আর এর মান? তুমি আর প্লাস অনতম পদের ক্ষেত্রে আর বসাও, বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা n প্লাস অন ধরছি, n বসাইছি, তুমি যদি আর প্লাস অন ধরতে আর বসাইতে সমস্যা নাই তো কোনো, তুমি কত ধরবা সেটা এখানে, n প্লাস অন ধরছি তাই আমি n বসাইছি, এখানে আর প্লাস অন ধরলে আর বসাবো, কি সমস্যা তাতে? যদি n তম পদ হইতো, যদি n তম পদ ধরতাম তাইলে 6 আর n এর থেকে এক কম হইতো n মাইনাস 1, তাইলে আমাদের ক্যালকুলেশনটা ঝামেলার হইতো, সেটা বুঝাইছি। তাহলে এইখানে দেখো, এইখানে হয় কি তাইলে মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার n, কোনো সমস্যা আছে এতে? এই n কে আমি দুইটার সাথে নিয়ে আসছি, তাহলে এখন দেখো 6n এইখানে চলে আসে x টু দি পাওয়ার 6 মাইনাস n ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস n ইন্টু মাইনাস এক্স টু দি পাওয়ার n, অবশ্যই অবশ্যই। আচ্ছা এখন দেখো, তাহলে এটা আমাদের হয় কি 6n, এখানে হয় এক্স টু দি পাওয়ার, এই যে এক্স টু দি পাওয়ার n, এটাকে উল্টে দিলে এক্স টু দি পাওয়ার মাইনাস n হয়ে যাবে, তোমরা জানো 6 মাইনাস n ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n। আচ্ছা এখন দেখো এখানে হয় কত আমার 6n ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস টুয়াইস n ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n। আচ্ছা আমি বলছি এক্স মুক্ত পদ, আচ্ছা এক্স মুক্ত পদ মানে কি? এই পদে এক্স এর পাওয়ার 0, দেখো 6 এক্স মুক্ত পদ, কারণ হচ্ছে 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মান 1, তাই 6 ইন্টু 1 6 হয়েছে। আচ্ছা দেখো, তাহলে আমরা বলতে পারি এক্স বর্জিত পদ যেটা বা এক্স মুক্ত পদ যেটা, এক্স মুক্ত পদ কখন হয়? যখন এক্স এর পাওয়ার 0 হয় তখন হচ্ছে এক্স মুক্ত পদ। তাহলে আমরা এই পদটা এক্স মুক্ত পদ ধরে নিছি, এই পদটা আমরা এক্স মুক্ত পদ ধরে নিছি, তার মানে কি এক্স এর যে পাওয়ার সেটা শূন্য হবে, 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস টুয়াইস n, এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, বুঝছি আমরা? আচ্ছা যেহেতু এটা এক্স মুক্ত পদ, তার মানে এক্স মুক্ত পদে এক্স এর পর অবশ্যই শূন্য থাকে, তাহলে এক্স যেখানে আছে এই পুরো এক্স এর এইটা সমান হচ্ছে এক্স এর পাওয়ার শূন্য হবে অবশ্যই, কারণ এটা এক্স মুক্ত পদ। তাহলে এক্স এক্স কাটাকাটি গিয়া 6 মাইনাস টুয়াইস n সমান শূন্য, তাহলে হচ্ছে 6 ইকুয়ালস টু টুয়াইস n, তাহলে n ইকুয়ালস টু 3, n ইকুয়ালস টু 3 পাইছি। আমরা কি n তম পদ এক্স বর্জিত ধরছিলাম নাকি n প্লাস অনতম পদ এক্স বর্জিত ধরছিলাম?
n প্লাস ওয়ান তম পদ এক বর্জিত ধরছিলাম, তাহলে n প্লাস ওয়ান ইকুয়ালস টু 3+1 ইকুয়ালস টু 4তম পদ এক্স বর্জিত। এখানে দেখো ওই যে খ নম্বর অপশনে আছে চতুর্থ পদ, তাহলে ওই চতুর্থ পদ হবে এক্স বর্জিত। ক্লিয়ার? আমি তো হচ্ছে একটু ভেঙে ভেঙে করাই দেখালি, একটু টাইম বেশি লাগছে। তোমরা যখন করবা তখন আর একটু টাইম কম লাগবে, কারণ এই যে আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে করছি, তুমি মাঝখানে এক লাইন বাদ দিয়ে একটু তাড়াতাড়ি করতে পারো, তুমি যদি পারো ম্যাথটা। না, ওর কোনো ওরকম কোনো সুনির্দিষ্ট সূত্র নাই, ওটা করে দেখা লাগবে। ওটা x টু দি পাওয়ার 5 5 পর্যন্ত করে দেখা লাগবে। আচ্ছা, এখন আমরা একটু চলে আসি এই দিকে, আমাদের হাতে বেশি সময় নাই। যদি এ বি এবং সি তিনটে ভেক্টর হয়, তাহলে আচ্ছা এ বি সি তিনটে যদি ভেক্টর হয়, আমাকে বলছে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। এখন অনেকের কাছে প্রশ্ন হইতে পারে, স্যার এ বি সি আমরা তো জানি এ বি সি অবস্থান ভেক্টর হয়, কিন্তু এখানে তো এই নিচে টান দেওয়া মানে অবস্থান ভেক্টর বোঝায়, কিন্তু এইখানে শুধু ভেক্টর কেন লাগলো? এখানে তো অবস্থান ভেক্টর লেখার কথা ছিল। আমরা এই বিষয়টা বলছিলাম ভেক্টরকে দুইটা ওয়েতে প্রকাশ করা যায়। আমি যখন ভেক্টর পড়াইছিলাম 12 নম্বর চ্যাপ্টার, তখন বলছিলাম ভেক্টরকে দুইটা ওয়েতে প্রকাশ করা যায়, একটা হচ্ছে সরলরেখা দ্বারা, আর একটা হচ্ছে অক্ষর দ্বারা। অক্ষর দ্বারা আবার তাকে 4টা ওয়েতে প্রকাশ করা যায়, অক্ষর দ্বারা 4টা ওয়েতে প্রকাশ করা যায়। উপরে দাগ টেনে, নিচে দাগ টেনে, মোটা হরফে লিখে, আর একটা হচ্ছে উপরে, ও আর একটা হচ্ছে উপরে তীর চিহ্ন দিয়ে। এই 4টা ওয়েতে ভেক্টরকে প্রকাশ করা যায়। একটা হচ্ছে উপরে দাগ দিয়া, আর একটা হচ্ছে নিচে দাগ দিয়ে, আর একটা হচ্ছে মোটা হরফে লিখে, মানে বোল্ড করে যদি লিখি আমি, বোল্ড করে লিখলেও সেটা ভেক্টর বোঝায়। আর একটা হচ্ছে উপরে যদি তুমি একটা তীর চিহ্ন দাও, ফলে তোমাদের কিন্তু এমসিকিউ তে চলে আসতে পারে কোনটা ভেক্টর প্রকাশের রুলস নয়। এই 4টা কিন্তু হচ্ছে ভেক্টর প্রকাশের রুলস। উপরে দাগ দিয়া, নিচে দাগ দিয়া, মোটা করে লেখে বোল্ড করে। বুঝিনি বলো? অক্ষর 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 সরলরেখা দ্বারা আর অক্ষর দ্বারা। অক্ষর দ্বারা আবার 4টা ভাবে প্রকাশ করা যায়, উপরে দাগ টেনে, নিচে দাগ টেনে, মোটা করে বোল্ড করে লিখলেও সেটা ভেক্টর বোঝায়। আর হচ্ছে উপরে তীর চিহ্ন দিয়ে এই 4টা ভাবে প্রকাশ করা যায়। ফলে এইখানে অবস্থান ভেক্টর না লিখে ভেক্টর লাগছে, তাতে কোনো ভুল নাই, কারণ হচ্ছে এখানে নিচে দাগ দিলেও সেটা ভেক্টরই বোঝাবে, 4টা হয়তো ভেক্টর প্রকাশ করা যায়। এখন আমাদের 1 নম্বর অপশনে বলছে এ প্লাস বি নট ইকুয়ালস টু বি প্লাস এ। এই কথাটা ভেক্টরের ক্ষেত্রে সম্পূর্ণরূপে সত্য না। ভেক্টরের ক্ষেত্রে এ প্লাস বিও যা, বি প্লাস এও তা সমান সমান। ফলে এখানে এই কথাটা আমাদের ভুল আছে, এরা সমান। ভেক্টরের ক্ষেত্রে দুইটার যোগ এ প্লাস বি আর বি প্লাস এ দুইটা সেম কথা। আচ্ছা, আর আমাদের ভেক্টরের কিছু বিনিময় সূত্র ছিল। আচ্ছা, বন্টন সূত্র ছিল। আমি এই সম্পর্কে কোনো কথা বলি নাই, শুধু বলে দিছিলাম আমাদের বিনিময় বিনিময় সূত্র ছিল। ভালো করে দেখো, বন্টন সূত্র ছিল, আর হচ্ছে বিনিময় সূত্র, বন্টন সূত্র, আর একটা হচ্ছে ভুলে গেছি, বললে তো হবে না। হ্যাঁ, না না, সংযোগ বিধি না। তিনটা আমি বলি, এটা হচ্ছে দুই ধরনের সূত্র আছে ভেক্টরের। আহ গাণিতিক সূত্র হয়েছে তিনটা, ভেক্টরের গাণিতিক সূত্র হয়েছে তিনটা, আর ভেক্টরের জ্যামিতিক সূত্র হয়েছে 5টা। ভেক্টরের জ্যামিতিক সূত্র হচ্ছে সংযোগ বিধি, ত্রিভুজ বিধি, সামান্তরিক বিধি, উপাংশ বিধি, আর একটা বিধি আমি ভুলে গেছি। মানে অনেকদিন পড়াই না তো, এগুলো লাগে না, বর্তমান বইতে এগুলো নাই, এজন্য এগুলো লাগে না। বুঝিনি বলো? ও হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে বিয়োগ বিধি, সরি সরি সরি, একটা হচ্ছে বিয়োগ বিধি। এগুলো সব জ্যামিতিক সূত্র।
আর গাণিতিক সূত্র বা বীজগাণিতিক সূত্র হচ্ছে বিনিময় সূত্র, বন্টন সূত্র। আমার কাছে এখন বইটা থাকার কথা, পুরোনো একটা বই আমার কাছে আছে, আমি 1 মিনিট একটু দেখে নিই, ওটা ভুলে গেলে তো হবে না, টিচার মানুষ, আমি ভুলে যেতে পারি, সেটা সমস্যা না কোনো। বন্টন সূত্র ও বর্জন বিধি, সরি বর্জন বিধি, আর একটা হচ্ছে বর্জন বিধি। দেখো, বিনিময় সূত্র হচ্ছে মেবি, হ্যাঁ কোনটা? উপাংশ, উপাংশ বিধি, এগুলো আমাদের লাগে না, 9-10-এ লাগে না, পূর্বের বইতে দেয়া ছিল, বর্তমান বইতে দেয়া নাই দেখে আমি আর দেখাই না। তারপরে তোমরা জাস্ট একটু মনে রাখতে পারো, এই মনে না রাখলেও খুব ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। আচ্ছা, বিনিময় সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, মানে আমি এইখানে ব্র্যাকেট দিছি, ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে আমাদের বিনিময় সূত্র। মানে হচ্ছে আমি যদি এরকম চেঞ্জ করে দিই, ব্র্যাকেটটা এ প্লাস বি থেকে আমি যদি বি থেকে সি দিই, তাতে কোনো চেঞ্জ নেই। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি একই তো কথা হলো। বন্টন সূত্র হচ্ছে এম ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু এম এ প্লাস এম বি। এটা হচ্ছে আমাদের মানে বন্টন সূত্র। আর বর্জন সূত্র হচ্ছে ইউ প্লাস ভি ইকুয়ালস টু ভি প্লাস ডব্লিউ হলে উভয় পাশে যদি বি বি থাকে, তাহলে ভি বি কাটা দিয়া ইউ ইকুয়ালস টু ডব্লিউ লিখতে পারি। এটা হচ্ছে বর্জন সূত্র। ইউ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস ইউ হলে ইউ আর ডব্লিউ পরস্পর সমান, বি বি কাটা চলে যায়। এটা যখন বি বি আমরা বর্জন করে দিছি, বাদ দিয়ে দিছি, কাটা দিয়ে দিছি, এজন্য এটাকে বলা হয় বর্জন বিধি। ফলে আমাদের আর এইগুলোর ভেতরে আমি আর গেলাম না, এই সংযোগ বিধিটা শুধু দেখাই। সংযোগ বিধি হচ্ছে এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস, এটা হচ্ছে আমাদের সংযোগ বিধি। ফলে আমাদের এইখানে বলা হয়েছে কোনটা ভেক্টরের ক্ষেত্রে সঠিক নয়। আমরা একটু চলে আসি, এ প্লাস বি নট ইকুয়ালস টু, মানে কোনটা সঠিক আর কি। এ প্লাস বি নট ইকুয়ালস টু বি প্লাস এ, এটা তো সঠিক না, কারণ এটা তো আমাদের সংযোগ সূত্রে বলে দিয়েছে। এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, এটা কিন্তু সঠিক কথা, এটা আমাদের বিনিময় সূত্র বলে দিয়েছে। এ ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু এ বি প্লাস এ সি, এটা কিন্তু আমাদের বন্টন সূত্রে বলে দিয়েছে। বন্টন সূত্র ছিল এম ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু এম এ প্লাস এম বি। ফলে হচ্ছে আমাদের 2 আর 3 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আমরা কি বুঝতে পারছি কথাটা? 1 নম্বরে আমরা জানি এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, আর 1 নম্বরে বলছে এ প্লাস বি নট ইকুয়ালস টু বি প্লাস এ, তাহলে এটা সঠিক কেমনে হয়? নট ইকুয়ালস টু বললে তো সঠিক না, সঠিক ইকুয়ালস টু বললে সঠিক। ওকে, তাহলে আমরা হচ্ছে এটা জানতে পারলাম। এখন 24 নম্বরে আমরা চলে যাই, যদি লগ রুট টু অফ এক্স ইকুয়ালস টু 8 হয়, তাহলে এক্স ইকুয়ালস টু কত? আচ্ছা, আমাদেরকে বলে দিয়েছে লগ রুট টু অফ এক্স। আর তোমরা একটু ধীরে ধীরে সমস্যা কমে আসবে, আমি সেটা জানি, কিন্তু নিজেরা একটু চেষ্টা করো ভাই, নিজেরা একটু বাচ্চে স্যারের জন্য রেখে দিলাম, তাহলে কিন্তু আমরা ক্লাসে আর পুরোপুরি ওগুলো কমপ্লিট করতে পারতেছি না, আমাদের কিন্তু অনেক পেছনে পড়ে যাচ্ছি। So, এই 23 নম্বরে 1 আর 3 দেওয়া ভুল, সেটা অবশ্যই ভুল। 2 আর 3 হবে কারেক্ট অ্যান্সার, 2 আর 3 হবে কারেক্ট অ্যান্সার, 2-3, এটা 100% শিওর। লগ রুট টু অফ এক্স ইকুয়ালস টু 8 হলে এক্স ইকুয়ালস টু হট। আমরা জানি লগের ক্ষেত্রে, বুঝিনি বলো, হবে 2-3, 2-3 ব্যতীত কিছু দেওয়া থাকলে সেটা ভুল। আচ্ছা, ওকে ওকে, আমরা একটু কথা কম বলি, আমরা একটু চলে আসি এদিকে। আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ারের মানটা যদি ফাঁকা জায়গায় চলে যায় আর ফাঁকা জায়গার মানটা যদি পাওয়ারে চলে আসে, তাহলে লগটা ভেনিশ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি রুট 2 টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু এক্স। ক্লিয়ার? এখন রুট 2 টু দি পাওয়ার 8, এটাকে কি তুমি রুট 2 স্কোয়ার টু দি পাওয়ার 4 লিখতে পারো না? তাহলে রুট 2 স্কোয়ার হয় 2 টু দি পাওয়ার 4, এই যে রুট 2 স্কোয়ার হয় 2, তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 16। ক্লিয়ার না? কারো কোনো সমস্যা আছে এতে? হ্যাঁ, সোজা তো, তাও তো হয়তো বা একটু গোলাইছো, তালগোল পাকিয়েছো, ব্যাপার না, ওটা ধীরে ধীরে আমাদের সেরে যাবে। তবে একটু বলতেছি কি, একটু নিজে একটু চেষ্টাটা একটু বেশি করবা, একটু বাজলাম পরে স্যারের জন্য রেখে দিলাম,
এটা হলে আমাদের সময় অনেক বেশি লাগে, টাইমের তো একটা ব্যাপার স্যাপার থাকে। যেমন আজকে দেখো এইটা দেখাইতেছি, এর সৃজনশীল আমি দেখাইতে পারলাম না। সৃজনশীলে আমাদের কিন্তু ছিল ওই যেটি আমরা সবচেয়ে বেশি ভুল করি, আংশিক ভগ্নাংশের যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে সেটা আমরা সবাই ভুল করি, ম্যাক্সিমামই ঝামেলা টামেলা পাকাই ফেলাই। ওইখানটা আমার বেশ ভালো করে দেখানোর একটা চিন্তা ছিল, আজকে কিন্তু সেটা পারলাম না। তারপরে আজকে আমি হোমওয়ার্ক দিয়ে দেবো অবশ্যই। যদি এবিসি বাস্তব সংখ্যা হয় এবং এ যদি বি এর চাইতে বড় হয়, তাহলে দেখো এ বি সি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে কি এটা, আহ আচ্ছা দেখো, এবং এ যদি বি এর চাইতে বড় হয়, এ যদি বি এর চাইতে বড় হয়, এখন খেয়াল করো, সি এর দুইটা কন্ডিশন হতে পারে, সি গ্রেটার দ্যান জিরো হতে পারে, আবার সি লেস দ্যান জিরো হতে পারে। এখন খেয়াল করো, আমরা এই সি গ্রেটার দ্যান জিরোর সময় এ কেও সি দিয়ে ভাগ দিছি, বি কেও সি দিয়ে ভাগ দিছি, এবার সি লেস দ্যান জিরোর সময় এ কেও সি দিয়ে ভাগ দিছি, বি কেও সি দিয়ে ভাগ দিছি। সাপোজ এই যে এই পজিশনে এ কেও আমি সি দিয়ে ভাগ দিছি, বি কেও আমি সি দিয়ে ভাগ দিছি, আমি জানি কোন ঋণাত্মক সংখ্যা দ্বারা তোমরা ম্যাক্সিমামে এই যে ভুলটা করছো, আমি খুবই কষ্ট পাইছি এই ভুলটার জন্য। এটা হচ্ছে তোমরা অনেকেই এরকমের লেখছো থ্রাইজ এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল জিরো, এরপরে অনেকেই করছো কি এই থ্রাইজ এক্সটাকে এই পেশে নিয়ে গেছো, তাহলে মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল মাইনাস থ্রাইজ এক্স। লাস্ট যে পরীক্ষাটা নিলাম সেই পরীক্ষাটা একটা ডোমেন বের করার কথা ছিল। আবার অনেকে দেখছি পুরা আমাকে নতুন করে শিখাইতেছিল যে ওয়ান মাইনাস থ্রাইজ এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু ওয়ান বাই ওয়ান মাইনাস থ্রাইজ এক্স। আমি দেখে হাসবো না কাঁদবো, মানে আমার অবস্থা সত্যিকার ভাবেই বেতাল হয়ে গেছিল, যে কারে পড়াইছি আর কি পড়াইছি আর কি পড়ছে এরা। পাওয়ার হাফ হইলে পাওয়ার হাফ মানে রুট, এ কে বোঝে না। আর পেছনে হাফ থাকার মানে হচ্ছে এটা নিচে চলে যাওয়ার, এই জিনিসটুকু মানে কি বলবো, আমি বকা যে দেবো, আমি বকা দেওয়ার জায়গায়ও নাই। মানে যে যে এই রকমের লেখছো, ওয়ান মাইনাস এই নাত বি কি কানেক্টেড? ও যদি থাকতো কোচিং এ, ওরে যে আমি কি বিরিয়ানটা পিটাইতাম। ক্লাসে ভালো পড়াশোনা করে পরীক্ষার সময় দিতে পারবো না। এই সব উল্টো পাল্টা ভুলগুলো এই নাত বি দেখছি বেশি ভুল করছে, একদম ইজি ইজি জিনিসগুলো ভুল করে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এরপরে করছো কি মাইনাস ওয়ান মাইনাস থ্রাইজ এক্স। এখন সবাই যে কাজটা করছো, উভয় পক্ষকে মাইনাস সাইন দিয়ে গুণ দিয়েছো, ফলে এখানে আসছে মাইনাস, এখানে আসছে থ্রাইজ এক্স, কিন্তু সাইনের পরিবর্তন করে নাই। কেমনটা লাগে চিন্তা করে দেখো একবার। এই ভুলের জন্য আমার বাধ্য হয়ে জিরো দেওয়া লাগছে, আমি কি করবো, আপনার কিছু করার আছে? আমরা জানি দুইটা সময়ে অসমতার চিহ্নর পরিবর্তন ঘটে। একটা হচ্ছে যদি আমি ভগ্নাংশকে উল্টে দেই, কতবার বলা হয়েছে, যদি আমি ভগ্নাংশকে উল্টে দেই অথবা মাইনাস কোনো কিছু দ্বারা গুণ অথবা ভাগ করি, তাহলে দেখো যখন সি লেস দেন জিরো, তার মানে সি নেগেটিভ, তাহলে নেগেটিভ কোনো কিছু দিয়ে আমি উভয় পক্ষে যদি ভাগ দেই, তাহলে এই চিহ্নটা এই উল্টে গেল। আর সি যখন জিরোর চাইতে বড়, তখন কিন্তু সি ধনাত্মক, ধনাত্মকটা দিয়ে কিন্তু ভাগ দিলে বা গুণ দিলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। ফলে হচ্ছে যখন সি গ্রেটার দেন জিরো তখন অপশন এইটা, আর যখন সি লেস দেন জিরো তখন অপশন এইটা। এখন আমরা দেখি যে কোন জায়গাটা এখানে কি বলছে আমাদের। এবিসি বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দেন বি হয়, তাহলে এ প্লাস সি প্লাস বি প্লাস সি, এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি। আমি বলছি উভয় পাশে যোগ বিয়োগ করলে কিন্তু সাইনের পরিবর্তন হয় না। উভয় পাশে যখন আমি ভাগ দেব অথবা গুণ করব, তখন আমার খেয়াল রাখতে হবে যারে দিয়ে ভাগ বা গুণ দিতেছি সে কি ধনাত্মক নাকি ঋণাত্মক। যেমন এই যে দেখো এ বাই সি বি বাই সি, এখানে কিন্তু সাইনের পরিবর্তন করে নাই, এ এর দিক বড় ছিল এর দিক বড় রাখছে, যখন সি গ্রেটার দেন জিরো, তাহলে সি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা দিয়ে যখন আমরা ভাগ দেবো তখন তো সাইনের পরিবর্তন হবে না, তার মানে 2 নম্বর সঠিক, 1 নম্বরও সঠিক। এ মাইনাস সি বি মাইনাস সি 3 নম্বরও সঠিক, কারণ আমরা সাইনের পরিবর্তন হবে কিনা তা শুধু চেক করব গুণ আর ভাগের সময়। গুণ আর ভাগের সময় নেগেটিভ দিয়ে যদি গুণ আর ভাগ দেয় তাহলে সাইন চেঞ্জ হয়, নাহলে হয় না। তাহলে হচ্ছে 1 2 3 তিনটেই হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। আচ্ছা আমি একটা দেখাইতে দেখো এত প্রবলেম আমাদের সামনে চলে আসে, বা আমরা হচ্ছে সলভ করতে পারি না, যে জন্য হচ্ছে আমাদের অনেক টাইম চলে যায়। আমরা সলভ করতে থাকি, আমি ধীরে ধীরে পেছন থেকে আসতে থাকি। কোচিং এ সামনাসামনি পড়াইলে আরো দ্রুত পড়ানো যাইতো, এটা একদমই সত্যি কথা। কারণ কোচিং এ বসে আমি একই সাথে কোচিং এ থাকতে, গত বছরও আমি কোচিং এ বসে যখন সলভ করাইছি, কখনোই
আমি পেছনে পড়ি নাই, মানে যেই দিনের এমসিকিউ সিকিউ ওই দিনই দেখাইছি, একটা দিনও আমি পেছনে পড়িনি, প্রত্যেকটা দিন এরকম ছিলাম। এখন আমি পেছনে পেছনে পড়ে যাচ্ছি, কিছু করার নাই। এটা আমাদের অনলাইনে একটু ঢুকতে 15 মানে 5 মিনিট, বেরোইতে 5 মিনিট 10 মিনিট এরকম চলে যায় টাইমটা। আজকে আমাদের থাকবে কুমিল্লা ক্যাডেট কলেজ এমসিকিউ, কুমিল্লা ক্যাডেট কলেজ। আর সিকিউ টেস্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার 1 থেকে 10। আর সবাই একটু নিজে একটু খাটার চেষ্টা করো। হ্যাঁ, যদি নিজে 2 বার সলভ করেও পারো সেটা কিন্তু ভালো, তাইলে আর টাইমটা নষ্ট হয় না।